আজকের ক্লাসে আমরা ভাইভা রিলেটেড 9-10 এসএলএসটি 9-10 ম্যাথামেটিক্স এর ভাইভা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রথমেই যেটা বলার তোমাদেরকে যে তোমরা ভাইভাতে যে ড্রেসটা পরে যাবে সেই ড্রেসটা কিন্তু তোমাদের একদম ফর্মাল ড্রেস হতে হবে, কিন্তু ফর্মাল ড্রেস থাকবে, ঠিক আছে? ক্যাজুয়াল ড্রেস না, ফর্মাল ড্রেস। চেষ্টা করবে সবসময় যে শার্টের কালার যেটা সেটা একটু লাইট কালার নেবে, আর প্যান্টের কালারটা একটু ডিপ কালার কন্ট্রাস্ট করে করবে, ঠিক আছে? আর মানে ভাইভার জন্য যে নতুন জুতো কিনতে হবে এরকম কোনো ব্যাপার নাই, যে জুতোই আছে তোমার কাছে সেটা তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাবে। আর চেষ্টা করবে যে গলায় হার বা আংটি বা বালা হাতে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। কেউ যদি কোনো ধর্মীয় কারণে সেটা পরেও থাকো, তো আমার সাজেশন যে আংটি বা হাতে যে বালা থাকে এই বালাগুলো বা গলায় চেন এগুলো প্রকাশ্য না রাখাই ভালো, ঠিক আছে? সেই ভাইভার সময় একটু সেটাকে খুলে রাখবে, দিয়ে পরে আবার পরে নিতে পারো সেটা, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি তুমি যে কারণেই পড়ো না কেন, ভাইভাতে যখন যাবে এক্সপার্টরা তখন তোমার হাতে বালা দেখবেন, তখন বালা দেখলে একটা এক্সপার্টদের মধ্যে মানে আলাদা একটা ইমপ্রেশন তৈরি হয় যে যদি টিচার যদি এরকম ভাবে নিজেকে এক্সপ্রেস করে থাকে তাহলে স্টুডেন্টরা দিয়ে কিভাবে ফলো করবে আর কি। এটা নিয়ে এক্সপার্টরা একটু মানে নেগেটিভ ভাবনা চিন্তা করেন। এটা যাই হোক, সেটা নিয়ে আর বেশি করার দরকার নেই। আর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এক্সপার্টদের সামনে তোমরা ফেস করবে, ঠিক আছে? একদম শুরু থেকে বলছি যে তুমি দরজা খোলার সময় একটা জিনিস মনে রাখবে, দরজা খুলে দরজাটা পুরো দরজা খোলার পরে আসছি স্যার বা আসছি ম্যাডাম বা মে আই কাম ইন যেভাবে যে বলবে, সেটা পুরো দরজাটা না খুলে একটু অর্ধেক দরজা খোলার পরে সেই পারমিশনটা নেওয়া আমার মতে বেশি শোভনীয়। কারণ দরজা পুরো খুলে নেওয়ার পরেও পারমিশন নেওয়াটা একটা শিষ্টাচারের বিরুদ্ধে হয়। তো সেটা করবে। তারপরে স্যার ম্যাডামরা বলবেন আসতে, স্যার ম্যাডামরা বলার পরে আসার আসার জন্য আসার পারমিশন দেওয়ার জন্য ধন্যবাদ জানাবে, যে দরজাটাকে আস্তে করে বন্ধ করবে। এটা আগেও বলেছি যে দরজা খোলার বন্ধ করার সময় কিন্তু খুব স্থিরতা অবলম্বন করতে হবে। আস্তে আস্তে দরজা খুলতে হবে, আস্তে আস্তে দরজাটাকে মানে বন্ধ করতে হবে। দরজা বন্ধ করার সময় হুট করে যদি আওয়াজ হয় এটা কিন্তু তোমাদের জন্য খারাপ হবে। তো সেটাকে একটু অ্যাকচুয়ালি কি প্রথম যে তুমি ঢুকছো এক্সপার্টের সঙ্গে প্রথম দেখা হচ্ছে, এক্সপার্টটা কিন্তু এইটাতেই তোমাদেরকে এক্সামিন করবে বেশি করে, যে প্রথম দেখাটা কেমন ও তোমার এক্সপার্টদের প্রতি ইমপ্রেশন তৈরি করছে, এটাকে ম্যানেজ করতে হবে। যে প্রথমে যদি এইভাবে তুমি ধীরে ধীরে দরজা খুলে ধীরে ধীরে দরজা বন্ধ করলে তারপরে থ্যাংক ইউ জানালে বা গ্রিটিংস জানালে, সেটা কি হচ্ছে প্রথম দেখাতেই আর কি এক্সপার্টরা মুগ্ধ হয়ে যান, যাতে এভাবে তোমাকে নিজেকে অ্যাপ্রোচ করতে হবে। তারপরে যতক্ষণ আসার পরে চেয়ারের পাশে দাঁড়ালে স্যার বা এক্সপার্টরা যখন বসতে বলবেন তখন বসবে, ঠিক আছে? কিন্তু মনে রাখবে যে যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবে না, কিন্তু কিন্তু এক্সপার্টরা কিছু এটা টেস্ট করেন যে মানে পারমিশন দেওয়ার আগে বসছে কিনা। যদি পারমিশন দেওয়ার আগে বসে যাও তাহলে এটা কিন্তু তোমাদের জন্য নেগেটিভ হবে। ওই জন্য এক্সপার্টরা মনে রাখবে যে এক্সপার্টরা যদি তোমাকে 3 মিনিট ধরে এক্সামিন করেন, 3 মিনিট ধরে টেস্ট করেন, এটা তো একটা টেস্ট, এক ধরনের টেস্ট, রিটিন টেস্ট না, ওরাল টেস্ট, যাকে পার্সোনালিটি টেস্ট বলা হয়। একটা কথা মনে রাখবে যে অঙ্কতে খুবই ভালো, তুমি ম্যাথামেটিক্সে ভাইবা দিচ্ছ, অঙ্ক ভালো করে জানলে, সব অঙ্কের উত্তর দিলে, অথচ তোমার নাও হয়ে যেতে পারে এই ভাইভাতে। কারণ কি, তার সঙ্গে রিলেটেড সাবজেক্ট না, সাবজেক্টের সঙ্গে রিলেটেড আরো সিভিক এডুকেশন যেগুলো সেগুলো কিন্তু এক্সপার্টরা দেখেন। দেখা গেলো তুমি সব ভালো অ্যান্সার দিয়েছো, ম্যাথামেটিক্সের সব যত প্রশ্ন করেছেন ততই অ্যান্সার দিয়েছে, সবগুলো সঠিকভাবে অ্যান্সার দিয়েছে, কিন্তু তার সিভিক্স যে রিলেটেড সিস্টেম মানে অ্যাটিটিউড বা অঙ্গভঙ্গি এগুলো কিন্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু নেগেটিভ হবে। এমনও হতে পারে যে তোমার সেই মানে অ্যাটিটিউডগুলো পুরো নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে। তাহলে এটা মনে রাখবে যে সব পুরো এই যে 5 মিনিট তুমি থাকছো, 5 মিনিটে যে এক্সপার্টদের সঙ্গে বা 5 মিনিট বা 10 মিনিট যাই বলে না এক্সপার্টদের সঙ্গে যে ইন্টারাকশন, এটা তোমার জন্য তোমার লাইফের একটা মানে চরম
দিন এটা মনে রাখতে হবে তোমাকে যে এই সময়টাকে আমি এমনভাবে ব্যবহার করব যাতে আমার জীবনের আশা পূরণ হয়। তোমার তো অ্যাকচুয়াল ইচ্ছা যে তুমি যে ভাইবা দিতে যাচ্ছ, তোমার তো চাকরিটা তোমার দরকার। তুমি চাকরিটা পাওয়ার জন্যই যাচ্ছ। তাহলে তোমাকে এমনভাবে ফেস করতে হবে, এমনভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে যাতে তুমি সেই এক্সপার্টদের মন জয় করতে পারো আরকি। যাই হোক, এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে ওই যে ১০ মিনিট বা ৫ মিনিটের ইন্টারাকশন এটা পুরোটাই খুব সুন্দরভাবে তোমাকে তৈরি করতে হবে। আর মনে রাখবে যে বসার সময় যখন তুমি বসলে, চেয়ারে বসলে, একটা পারমিশন দিলেন, বসলে তুমি। বসার সময় কিন্তু চেয়ার যদি একটু টেবিলের দিকে ঢুকে থাকে, হালকা করে ছেড়ে সেটাকে পিছন করবে। মানে এমনি করে স্লাইড করে নিয়ে যাবে না। স্লাইড করলে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু মানে না হয় বাঞ্ছনীয়। ওইজন্য একটু চেড়ে, যদি ভিতরের দিকে থাকে, টেবিলের ভিতর দিকে চেয়ারটা থাকে, একটু চেড়ে আস্তে করে রাখবে, দিয়ে বসবে। বসার সময় কিন্তু একদম সোজা হয়ে বসবে, পিঠটা সোজা থাকবে একদম। এই পিঠটা সোজা করে রাখতে হবে। আর কখনোই চেয়ারে হেলান দেবে না। আর হাত দুটো কোনোদিনই টেবিলের উপর রাখবে না। ঠিক আছে? সবথেকে ভালো হচ্ছে যে ডান হাতটা ডান পায়ের উপরে থাকবে আর বাম হাতটা বাম পায়ের উপরে থাকবে। এক্সপার্টদের সঙ্গে যখন তোমার ইন্টারাকশন হবে, তুমি কিন্তু হাত বা পা নাড়াবে না, একদম স্থিরভাবে থাকবে। ঠিক আছে? আর যদি জল পিপাসা পায়, জল থাকে, জল আগে থেকে খেয়ে আসবে। এই যে ৩-৪ মিনিট বা ১০ মিনিটের যে এক্সপার্টদের সঙ্গে তোমার ইন্টারাকশন হচ্ছে, এই মুহূর্তে জল, আহ, ধরো টেবিলে জল আছে, তখন এক্সপার্টদেরকে তুমি বলো কি, স্যার একটু জলটা খেতে পারি? এটা অবশ্যই এক্সপার্টরা তোমাকে পারমিশন দিবে, হ্যাঁ খাও। কিন্তু এটাতে তোমার একটা নেগেটিভ দিক লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার মধ্যে যখনই জল, এই যে এতক্ষণ নিয়ে আসছে, তুমি যদি ৩ মিনিট বা ৪ মিনিটের ক্লাসে এত জল খাও, তাহলে ১ ঘন্টার ক্লাসে কতটা তুমি জল খাবে? বা তোমার কতটা, এইটাতে এক্সপার্টরা কি করেন, বিভিন্ন দিক দেখেন। এই যে ৫ মিনিট বা ১০ মিনিটের যে ইন্টারাকশন হবে, তোমাকে এক্সামিন করবে, সব দিকগুলোকে যাচাই করে নেন। তাহলে এটা করবে না। আর এই যে জল খেতে চাওয়া, এটাও কিন্তু তোমার আরেকটা নেগেটিভ দিক, যে তুমি টেনশন ফিল করছো। টেনশন ফিল করাটা কিন্তু এখানে এক্সপ্রেস করা যাবে না। ঠিক আছে? টেনশন হবেই অবশ্যই, ভাইভাতে টেনশন হবেই। কিন্তু সেটাকে তোমাকে লুকিয়ে রাখতে হবে। আর তার জন্য যেটা করার তোমার, যে সবসময় মুখের মধ্যে একটু হালকা হাসি ভাব রাখবে। যখনই হালকা হাসি ভাব রাখবে তোমার মুখের মধ্যে, তখন দেখবে যে টেনশনটা আচ্ছা হয়ে গেছে, টেনশনটা সাইড হয়ে গেছে, টেনশনটা দাবা পড়ে গেছে। হালকা একটু মানে স্মাইলিং ফেস, যাকে বলে স্মাইলিং ফেস রাখতে হবে। আর এক্সপার্টরা যখন তোমাকে প্রশ্ন করবেন, যে এক্সপার্ট প্রশ্ন করবেন, প্রশ্ন করার তোমার যে এক্সপার্ট প্রশ্ন করবেন, সেই এক্সপার্টের দিকে তো অবশ্যই তাকাবে। আর অন্য এক্সপার্ট যারা থাকবেন তাদের দিকেও তাকিয়ে তোমাকে আই কন্ট্যাক্ট যাকে বলে, সেই আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হবে। যিনি প্রশ্ন করলেন তার দিকেই তাকিয়ে শুধু রিপ্লাই দিলে এটা কিন্তু করা যাবে না। এটা করলে একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। তো যিনি প্রশ্ন করেছেন আর যিনি করেনি, সকলের দিকে সমানভাবে তোমার আই কন্ট্যাক্টটাকে, যদি সমানভাবে নাও পারো, যিনি প্রশ্ন করেছেন হয়তো তাকে 60% তার দিকে আই কন্ট্যাক্ট লাগে, আর বাকি স্যারদের 40% মানে আই কন্ট্যাক্ট রাখলে, এই আই কন্ট্যাক্টটা রাখতে হবে, কিন্তু তোমার আই মুভমেন্টটাকে ঠিক করাতে হবে। আর কোশ্চেন যখন করবেন, কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময় কখনোই এরকম করে কাশবে না। ঠিক আছে? এই কাশিটা অনেক খারাপ দিক রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো এই কাশিটাকে কি করতে হবে তোমাকে, উম, করতে হবে। ঠিক আছে? যদি তোমার শারীরিক কোনো অসুবিধা থাকে, লাংসের বা কোনো মানে ঠান্ডা লেগে থাকে বা ঠান্ডার জন্য কাশি হয়ে থাকে অনবরত, সেটা স্যারদেরকে একটু আগে বলে দেবে, স্যার আমার একটু ঠান্ডা লেগেছে, একটু কাশি হচ্ছে বা কাশি কাশি ভাব আছে, এটা একটু বলে দেবে। এটা এক্সপার্টদেরকে বলে দেওয়াটা অনেক ভালো কাজ। আর উত্তর দেওয়ার সময় এমনও হতে পারে যে, উত্তর দেওয়ার সময় সবসময় মনে রাখবে যে প্রশ্ন তোমার জানা হোক বা না জানা হোক, সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না। প্রশ্ন শেষ হলো সঙ্গে সঙ্গে সেই রিপ্লাইটা দেবে না, তার উত্তরটা দেবে না। অন্তত ৫ সেকেন্ড ভাববে। ঠিক আছে? এই যে ৫ সেকেন্ড, জানা উত্তরকেও তুমি ৫ সেকেন্ড ভেবে দিচ্ছ। ঠিক আছে? ৫ সেকেন্ড ভাবার পরে যখন অ্যান্সারটা দিচ্ছ, সঠিক অ্যান্সারটা, তখন এক্সপার্টরা এটা খুব পজিটিভ ভাবে নেন। কি না, যা মানে সঠিক উত্তর ভাবনা চিন্তা করেই দিচ্ছে। তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে, একটা এক্সপার্ট প্রশ্ন করলেন একজন, তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিলে, যদি সেই রিপ্লাইটা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এক্সপার্টরা দেখবে কি না, এটা তো না ভেবে, একটু ভাবলো না, না ভেবেই আর কি অ্যান্সারটা দিয়ে দিল। তো যাই হোক, তোমার জানা হোক বা অজানা হোক,
যদি জানা হয় 5 সেকেন্ড অন্তত ভাববে, 5 সেকেন্ড বেশি না, বেশিক্ষণ ভাবাটাও কিন্তু মানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, ঠিক আছে? ম্যাক্সিমাম 5 সেকেন্ড বা 7 সেকেন্ড ভেবে তারপরে তুমি সেটা রিপ্লাই দেবে। যদি জানো সেটা বলবে, আর যদি না জানো সেটাকে একটু মানে জানি না বলাটা, আগেও তোমাদের বলেছি আমি আগের ক্লাসে, যে জানি না বলাটা একটা দৃষ্টিকটু মনে হয়, বা নিজের নেগেটিভ দিকটা ফোকাস করা হয় এটাতে। ওই জন্য বলি কি, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এই মুহূর্তে মনে পড়ছে না, এটাও কিন্তু 5 সেকেন্ড ভেবে বলবে। এক এক্সপার্ট প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে বলবেন না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এইটা বলা, আর এক্সপার্ট প্রশ্ন করলেন তুমি জানো না, 5 সেকেন্ড পরে বলছো যে স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই দুটোতে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে? এটা তুমি ভাবলে, এক্সপার্টটা কিভাবে দেবেন, 5 সেকেন্ড যে ভাবলে, তুমি ভাবার পরে তুমি এটা বললে, মানে তুমি জিনিসটাকে মনে করার চেষ্টা করলে কি হতে পারে অ্যান্সারটা, তুমি পেলে না নিজের মধ্যে এই মুহূর্তে, ওই জন্য তখন বলছি তুমি। তো অবশ্যই এটা মেনটেন করবে। আর সঙ্গে সঙ্গে ভুল অ্যান্সারটা, ভুল অ্যান্সার সঙ্গে সঙ্গে দেওয়াটা খুবই মানে নেগেটিভ দিক। তুমি দিলে না কি জানি না, বা মানে এই মুহূর্তে মনে পড়ছে না, চেষ্টা করবে জানি না কথাটা অ্যাভয়েড করা। কিন্তু প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে তুমি রিপ্লাই দিয়ে দিলে, ভুল রিপ্লাই দিলে, ভুল উত্তর দিলে, এটা কিন্তু খুব নেগেটিভ ইফেক্ট পড়বে তোমার মানে ভাইভার উপরে। ওই জন্য এই জিনিসগুলোকে তোমাকে মেনটেন করে করতে হবে। আর যখন ডেমো দেবে, এই ডেমোটা চয়েস করবে তোমাদের মানে 9-10-এর কোনো একটা ভালো টপিক্স থেকে। টপিক্সটা এমন চুজ করবে যাতে একটা বাস্তবের সঙ্গে তুমি উদাহরণ দিয়ে বোঝাতে পারো। একটা জিনিস মনে রাখবে যে তুমি ডেমো যে টপিক্সটা চয়েস করবে, সেই টপিক্সের উপর হয়তো তুমি 3 বা 4 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি টাইম দেবেন না এক্সপার্টরা। ওই 2-3 মিনিট বা 4 মিনিটে তোমাকে বুঝে যাবেন যে তুমি কিভাবে, তোমার মধ্যে কি আছে, তোমার পড়ানোর ভঙ্গিটা কেমন আছে, ওটা বুঝে যাবেন। তো এমন একটা টপিকস চুজ করবে যাতে ইন্টারেস্টিং হয়, কথা অ্যাট্রাকটিভ কথা থাকে, বাস্তবের সঙ্গে মিল থাকে, ঠিক আছে? আর পড়ানোর সময় যদি তুমি মানে ভাবো যে এখানে মানে কাল্পনিক ছাত্র আছে, এটা একটু পারমিশন নিয়ে নেবে কি, স্যার আমি এই কক্ষটাকে মানে কাল্পনিক শ্রেণীকক্ষ ভাবতে পারি, একটা পারমিশন নিয়ে নেওয়াটা একটা মানে শিষ্টাচার। আর পড়ানোর সময় এই যে কাল্পনিক কক্ষ তুমি ভাবলে ঠিকই আছে, যে শুধু এইদিকে স্টুডেন্ট দিকে এক্সপার্টরা এখানে বসে আছেন, আর কাল্পনিক কক্ষ ভাবে তুমি এভাবে পড়িয়ে যাচ্ছ এদিকে এদিকে। অবশ্যই তোমার 90% আই কন্ট্যাক্ট, তো ডেমোস্ট্রেশনের সময়, ডেমোর সময় 90% আই কন্ট্যাক্ট কিন্তু সব এক্সপার্টদের দিকে থাকবে, আর বাকি 10% তোমার মানে কাল্পনিক কক্ষর দিকে থাকবে। তুমি পড়িয়েই যাচ্ছ, এভাবে পড়িয়েই যাচ্ছ, আর তোমার আই কন্ট্যাক্ট শুধু মানে ইন্টারাকশন, আই কন্ট্যাক্ট ইন্টারাকশন শুধু স্টুডেন্ট কাল্পনিক ছাত্রদের সঙ্গে করছো, এটা কিন্তু খবরদার করবে না, এটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তুমি অবশ্যই কাল্পনিক কক্ষ ভেবেই পড়াবে, কিন্তু তোমার আই কন্ট্যাক্টটা থাকবে সবসময়, মানে বেশিরভাগ 90%ই থাকবে এক্সপার্টদের দিকে। এক্সপার্টরা তোমার থেকে অনেক অভিজ্ঞ, অনেক উঁচু লেভেলে, হাই লেভেলে, হাই র্যাঙ্কের, কিন্তু তোমাকে ওই জিনিসটা তোমার মধ্যে নিয়ে আসতে হবে যে না, আমি এখন পড়াচ্ছি, আর এখন এক্সপার্টরা এখন মানে দেখছেন, আমার পড়ানোটাকে দেখছেন ছাত্র হিসাবে, ওরা নিজেকে, তখন এক্সপার্টরা নিজেকে ভাববেন যে আমি ছাত্র, আমাকে কেমন করে বোঝাতে পারছে, এই জিনিসটা এক্সপার্টরা টেস্ট করবে। ওই জন্য অবশ্যই বেশি আই কন্ট্যাক্ট রাখবে এক্সপার্টদের দিকে। অনেকে পড়ায় দেখি, অনেকে বোর্ডের দিকে তাকিয়ে পড়িয়ে যায়, এটা তো আরো নেগেটিভ দিক। বোর্ডের দিকে তুমি সবসময় চেষ্টা করবে যে যতক্ষণ তোমার বোর্ডের সঙ্গে ইন্টারাকশন থাকবে, যতক্ষণ পড়াবে তুমি, তার মানে 70%ই যাতে কি থাকে, আই কন্ট্যাক্ট এক্সপার্টদের সঙ্গে আর কাল্পনিক ছাত্রদের সঙ্গে থাকে যাতে, এটা মাথায় রাখবে। আর বোর্ডের দিকে যদি পড়ানো, এটা খুব নেগেটিভ দিক, কারণ মানে তার মানে পড়ানোর যে ধরন খুব বাজে, এক্সপার্টরা এভাবে এটাকে ট্রিট করবেন আর কি। তাহলে চেষ্টা করবে সবসময় মানে এটা মেনটেন করা। আর বোর্ডে যখনই তুমি ডেমো নেবেন, নেবে আর কি, যখন ডেমো দেখাবে আর কি, ডেমো দেবে, তখন যে সকল ওয়ার্ডগুলো ইউজ করবে তুমি বোর্ডে লিখবে, এটা অবশ্যই বানান, তার স্পেলিংগুলো একদম কারেক্ট স্পেলিং লিখবে। এটা অবশ্যই নিজে, ওই জন্য তোমরা নিজে বোর্ডের সামনে বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, প্র্যাকটিস করে দেখবে যে কি কি ওয়ার্ডের তোমার স্পেলিং ভুল হয়েছে। স্পেলিং ভুল, এই যে 2-3 মিনিটের যে তোমার ডেমো, তার মধ্যে যদি স্পেলিং ভুল হয়ে যায়, স্পেলিং ভুলটা তো একদম তোমার
মানে একদম চরম নেগেটিভ দিকে এটা। যে ছাত্র যদি মানে স্টুডেন্টরা কি তাহলে কিভাবে ভাববে, এক্সপার্টরা কি ভাববেন? যে টিচার যদি ভুল মানা লেখে তাহলে স্টুডেন্টরা তো টিচারকে দেখেই শিখবে। তার টিচারই যদি ভুল শিখায় তাহলে তার কি আর শিক্ষকতার কি যোগ্যতা থাকলো তাহলে? তাহলে হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, জানা জিনিসও লেখার সময় ভুল হতে পারে, কিন্তু তুমি 2-3 মিনিটের যে ডেমোটা দেবে সেই ডেমোটাতে কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যতটা ওয়ার্ড তুমি ইউজ করবে সব যাতে একদম কি হয়, সঠিক স্পেলিং থাকে। ওই জন্য বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, দিয়ে দেখবে কি কি ভুল হচ্ছে, ওই ভুলটাকে তোমাকে মেনটেন করতে হবে। যদি ভুল হয়ে যায় কিন্তু খুব বাজে একটা ইমপ্রেশন আসবে। আর পড়ানোর সময় বোর্ড ওয়ার্ক যখন করবে, বোর্ড ওয়ার্কের সময় যে ওয়ার্ডটা লিখবে একদম কমপ্লিট ওয়ার্ড লিখবে। ঠিক আছে? কমপ্লিট ওয়ার্ড মানে কি, যদি তুমি এইরকম লেখো যে ম্যাথামেটিক্স, হ্যাঁ ম্যাথামেটিক্স বললে ম্যাথামেটিক্স লিখবে, ম্যাথ বা ম্যাথ এইরকম লিখবে না। যে ওয়ার্ডটা লিখবে একদম কমপ্লিট ওয়ার্ড লিখবে। এইভাবে অনেকে আবার ম্যাথে এইভাবে লেখে এইভাবে টেনে দেয়, এটা তো করাই যাবে না। এটা একদম পুরো ম্যাথামেটিক্স যেভাবে বানান পুরো বানানটাকে লিখবে, কোনো এইভাবে জড়ানো বা অর্ধেক এটা করা যাবে না। এই জিনিসগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। আর টপিকসটা এমন প্রাণবন্ত টপিকস নেবে যাতে, যেমন 9-10-এ লাভ ক্ষতি আছে, 10-এ যেমন হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, এইগুলো তো বাস্তবের সঙ্গে খুব ভালোভাবে ইয়ে করা যায়, মানে উদাহরণ দিয়ে বোঝানো যায়, বাচ্চারাও খুব ইন্টারেস্ট পায় এটাতে। ঠিক আছে? এই ধরনের ইন্টারেস্টিং টপিকগুলো নিতে হবে। আর তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে 9-10-এর যত টপিকস আছে সব টপিকসগুলোকে পড়তে হবে কিন্তু, মানে ক্লাস 9-10-এর যে টেক্সট বুক ভালো করে পড়বে কিন্তু, এটা বারবারই বলি আমি, অবশ্যই ভালো করে এই টেক্সট বুকটা পড়বে, প্রত্যেকটা জিনিস পড়বে ভালো করে। আর ত্রিকোণমিতির যদি কেউ ডেমো দিতে চাও তাহলে অবশ্যই ত্রিকোণমিতির ভালো কনসেপ্ট, সব কনসেপ্টগুলোকে তোমাকে পড়তে হবে, মানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এই রিলেটেড অনেক প্রশ্ন হয় কিন্তু। মনে রাখবে যে ডেমো যদি তোমার তোমাকে ধরে আমি ধরলাম যে তোমাকে 10 মিনিট এক্সপার্ট তোমার সঙ্গে ইন্টারাকশন করেছেন, 10 মিনিটের তোমার ভাইভা হয়েছে, 10 মিনিটের ডেমো হয়েছে তোমার। ঠিক আছে? তাহলে এই 10 মিনিটের মধ্যে 2-3 মিনিট, 2 থেকে 3 মিনিট তোমার ডেমোতে। ঠিক আছে? আর আম, এই ডেমো থেকে কিন্তু 2-1টা প্রশ্ন অবশ্যই এক্সপার্টরা করেন। এমনও হতে পারে শুধু সব প্রশ্নই ডেমো থেকে করে নেন, ম্যাথামেটিক্সের সব প্রশ্নই তোমার ডেমো থেকে করেন, এটাও হতে পারে। অথবা ডেমো থেকে 2-1টা প্রশ্ন করে বাকি ম্যাথামেটিক্সের অন্য পোর্শন থেকে প্রশ্ন করলেন, এইরকমও হতে পারে। তাহলে মানে এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই তো, এক্সপার্টরা যেভাবে যেমন তো ভাবে তোমাকে আর কি মানে এক্সামিন করবেন, টেস্ট নেবেন সেটাই, মানে প্রত্যেকের যে ক্ষেত্রে একইভাবে মানে ভাইভা নেবেন এরকমও না। আর অনেকে দেখবে যে এক্সপার্টরা তোমাকে বসতে বললেন, যে তোমার নাম জিজ্ঞেস করলেন, কি নাম তোমার, কোথা থেকে এসছো, ভালো করে জিনিসটা বোঝো যে কি নাম কোথা থেকে এসছো বলো, তাহলে তুমি কিন্তু সেটুকুই বলবে, তোমার নাম বলবে আর তুমি তোমার বাড়ি কোথায় সেটা বলবে। কি নাম কোথা থেকে এসছো বলতে গিয়ে তুমি যদি তোমার ইন্ট্রোডাকশন পুরো বলে দাও মুখস্থ যেমন করে বলে, এটা কিন্তু খবরদার করবে না। যদি তোমাকে বলেন এক্সপার্টরা যে তোমার সম্পর্কে কিছু বলো, ইন্ট্রোডিউস ইউর সেলফ, সেটা তুমি অবশ্যই সেভাবে বলবে। তাহলে সেলফ ইন্ট্রোডাকশনটাও খুব একটা ভাইটাল জিনিস। এক্সপার্টরা মনে রাখবে যে এক্সপার্টরা তোমাকে প্রথমেই নাম, তোমার নাম কি, কোথা থেকে এসছো, বা তোমার সম্বন্ধে কিছু বলো, এই প্রশ্ন তিনটের মধ্যে একটা করবেনি। ঠিক আছে? সঙ্গে সঙ্গে বসলে, তুমি বসার পরে সঙ্গে সঙ্গে সাবজেক্টের প্রশ্ন বা অন্য রিলেটেড প্রশ্ন, তোমাকে এটা প্রথমে এটা দিয়েই শুরু করেন। এটা দিয়ে শুরু করার অনেক মানে গভীর আছে, মানে অনেক মানে আছে কেন করেন এক্সপার্টরা। এটাতে মনে রাখবে যে যখন তোমার নাম, তুমি তো তোমার নাম অবশ্যই বলবে এবং সঠিকভাবে বলবে। এক্সপার্টরা এটাই দেখেন যে তুমি জানা জিনিস ঠিকভাবে বলতে পারছো কিনা। তোমার নাম, তুমি কোনোভাবে তোমার নাম ভুলতে পারো না। ঠিক আছে? যতই তোমার মধ্যে টেনশন থাকুক না কেন তুমি তোমার নাম ভুলতে পারবে না। ঠিক আছে? আর যদি বলে দাও, মানে এক্সপার্টদের কাছে তো সব লিস্ট থাকবে, তুমি নাম বলতে গিয়ে অন্য নামের কিছু একটু উল্টাপাল্টা করে দেবে, মানে উচ্চারণটা আলাদা করে দিলে, হ্যাঁ, এটাতে কিন্তু তোমাকে বুঝিয়ে যাবেন যে তুমি, তোমার মধ্যে কনফিডেন্স কতটা আছে। পার্সোনালিটি টেস্টের মধ্যে এক্সপার্টরা যেটা প্রথমে দেখবেন যে তোমার কনফিডেন্স কতটা আছে তোমার মধ্যে, এইটা একটা দিক এক্সপার্টদের পার্সোনালিটি টেস্ট করার। তাহলে কনফিডেন্স যদি লো থাকে, কনফিডেন্স লো থাকা খুব নেগেটিভ দিক। ঠিক আছে? কনফিডেন্সটাকে এমন তোমাকে প্রেজেন্ট করতে হবে যে কনফিডেন্স তোমার মধ্যে যাতে হাই থাকে। যদি শুধু নাম কোথা থেকে এসছে জিজ্ঞেস করেন সেটাই বলবে,
যদি তোমাকে তোমার সম্বন্ধে বলতে পারে, সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ, সেটা তুমি বাংলাতে বলতে পারো, ইংরেজিতে বলতে পারো, যেটা তোমার পছন্দ সেটা বলতে পারো। কিন্তু আমার মতে তুমি যে ল্যাঙ্গুয়েজে বেশি কথা বলো সেই ল্যাঙ্গুয়েজে সেলফ ইন্ট্রোডাকশনটা দেবে। তাহলে তোমার কনফিডেন্সটা আরো গ্রো করবে, তুমি ভালোভাবে বলতে পারবে। ঠিক আছে? অনেকে মানে একটু করার জন্য, এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইংরেজিতে মুখস্থ করে ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন দেয়, এটা কিন্তু করবে না। যখন ইংরেজিতে তুমি সেলফ ইন্ট্রোডাকশন দেবে, তখন ইংরেজি এক্সপার্টরা কিন্তু প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলো উত্তরও কিন্তু এক্সপেক্ট করবে কি ইংরেজিতে দেখ। অতএব এই ঝামেলার দিকে না গিয়ে তুমি যে ভাষায় কথা বলো, সাবলীল ভাষায়, তোমার মাতৃভাষা, সেই ভাষাতেই তুমি এক্সপার্টদের সঙ্গে ফেস করবে। বেশি অতিরঞ্জিত করার বা দেখানোর কোনো দরকার নেই। তো এই জিনিসগুলোকে তোমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। এক্সপার্টরা অনেক সময় তোমাকে বোর্ডে যে কাগজ দেওয়া থাকে, পেপার দেওয়া হয়, সেই পেপারে লিখে দিন যে এইটা একটু সলভ করে দেখাতো। হ্যাঁ, তখন তোমাকে সেখানে পেপারে তখন সলভ করে দেখাবে, কিন্তু একটু মেনটেন করবে। টেনশন থাকবে, এটা তো কিছু করার নেই, তোমার টেনশন তো হাইভাতে হবেই। ঠিক আছে? টেনশন থাকবে, কিন্তু টেনশনটাকে মিনিমাইজ করতে হবে। তুমি সেই ক্যালকুলেশনটা খাতা কলমে দেখাতে চাইছো, দেখাতে গিয়ে হাত কাঁপছে, এরকম যাতে না হয়। যদি হাত কাঁপে তাহলে এটা কিন্তু নেগেটিভ দিক। হ্যাঁ, টেনশন থাকবে কিন্তু সেটাকে তোমাকে ম্যানেজ করতে হবে। হাত কাঁপছে, অনেকের পা কাঁপে, কথা বলতে গিয়ে ঠোঁট কাঁপে, মানে টেনশন ভাব, এই জিনিসগুলোকে একদম ওভারকাম করতে হবে। ঠিক আছে? আর এই জিনিসগুলোকে মানে এর কোনো নেই। হ্যাঁ, যে হাত কাঁপা, টেনশন করা, টেনশন ফ্রি করা, এটার একটা হচ্ছে যে তোমাকে মক ভাইবা বেশি বেশি করে দিতে হবে। যত মক ভাইবা দেবে তুমি, তত তার তোমার মধ্যে এই জড়তাগুলো কেটে যাবে। অনেক সময় ভাইভাতে দেখা যায় যে তোমার জানা জিনিস তুমি ঠিক মতো করে বলতে পারছো না, গুছিয়ে বলতে পারছো না, বা এলোমেলো হয়ে যাচ্ছে, বা ভুলের দিকে চলে যাচ্ছে। এটা তার একমাত্র কারণ যে ওই টেনশনে তোমাকে সব ভুলিয়ে দিচ্ছে। তাহলে এই টেনশনটা ওভারকাম করার জন্য, সে কনফিডেন্স বাড়ানোর জন্য তোমার একটাই ওয়ে, সেটা হচ্ছে তোমাকে মক ভাইবা বেশি করে দিতে হবে। এই মক ভাইভাতে তোমার যত দিবে তত তোমার মধ্যে সেই টেনশনগুলো দূর হবে, কনফিডেন্সটা গ্রো করবে, তোমার অ্যাক্টিভিটি মানে সাবলীল হবে। তুমি যেরকম ভাবে পড়াতে চাইবে, যেরকম ভাবে উত্তর দিতে চাইবে, সেভাবেই তুমি কাছাকাছি দিতে পারবে। তাহলে এটা, এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। আমরা আরো অনেক কিছু ডিসকাস করব, যে মক ভাইভাতে কিভাবে তোমাকে টেস্ট করা হয়, কি কি দিক কভার করতে হয়, এইগুলো আরো অনেক কিছু আমরা আলোচনা করব তোমাদের জন্য। তাই তোমার জন্য একটা আমরা ব্যবস্থা চালু করছি, ব্যবস্থা করেছি যে একটা মক ভাইভা নেব তোমাদের। মক ভাইভার 3টে ক্লাস হবে। 5 তারিখ থেকে তোমাদের সেই ক্লাসটা শুরু হচ্ছে। 5 তারিখ, 5ই এপ্রিল থেকে। ঠিক আছে? 5ই এপ্রিল আমি নিজে একটা ক্লাস নেব। ওভারঅল আজকে তো কিছুটা বললাম অল্প, আরো ভাইবার অনেক দিক আছে। কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে এই যে হাতটা কাঁপে সেটা কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে তোমার এক্সপার্টদের মানে মন জয় করতে পারো, সেই জিনিসগুলোকে আমরা ট্রেনিং দেবো এখানে। তো প্রথম ক্লাসটা, 3টে ক্লাস হবে, সেই 3টে ক্লাসের প্রথম ক্লাসটা আমি নিজে নিব। তোমাদেরকে ডিটেলস ভাইভাতে কি রকম হতে পারে, সাবজেক্টের কি কি পড়তে হবে, গ্র্যাজুয়েশন থেকে কোনগুলো পড়তে হবে, কি কোন চ্যাপ্টারগুলো ভালো করে দেখতে হবে, কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্নগুলো হয় ভাইভাতে ধরে। যেমন একটা প্রশ্ন যে তুমি কেন শিক্ষক হতে চাইছো। হ্যাঁ, এই ধরনের আরো অনেক কমন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আমরা নিয়ে আলোচনা করব সেই প্রথম ক্লাসটাতে, 5 তারিখের ক্লাসে। তারপরে তোমাদের একটা ডেমো নেব। ঠিক আছে? যে 4-5 মিনিটের একটা ডেমো, সেই ডেমো কিভাবে দিতে হয় সেটা শিখাবো। তারপরে ডেমো দেওয়া করাবো তোমাদেরকে, ডেমোটা দাও। আমি যতক্ষণ পর্যন্ত তোমার ডেমোতে আমি স্যাটিসফাই হব, ততক্ষণ পর্যন্ত তোমাকে ডেমোটা, বা আজকে কালকে ধর এটা দেওয়া করাবো তোমাকে। যখন দেখবো যে না তোমার আমি ডেমোতে স্যাটিসফাইড হয়েছি, তখন তোমার সেটা আমি ফাইনালাইজ করবো। ডেমো টপিকস কি করবে, সেই টপিকসগুলোকে আমি ডিসকাস করবো, যে এই টপিকসগুলো হলে খুব ভালো হবে, এই টপিকসগুলো হলে তুমি এক্সপার্টরা যে প্রশ্ন করবেন সেটা তো তুমি উত্তরগুলো তুমি সাবলীলভাবে দিতে পারবে। এই টপিকসটা স্টুডেন্টের জন্য খুব ইন্টারেস্টিং, এই টপিকসগুলোকে আমি সাজিয়ে দিব তোমাদেরকে। টপিকসগুলো কিভাবে দিতে হবে এটা দেখাবো। তাহলে দ্বিতীয় দিন এই ডেমো নিয়ে শুধু করব, ডেমো। যাদের ডেমো, আমি আবারও বলছি যে ডেমো যতক্ষণ পর্যন্ত না তোমাদের ডেমো আমি স্যাটিসফাইড হব, যে 5-এ একদম 5 যতক্ষণ পর্যন্ত না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি ডেমোটা করিয়ে যাবো তোমাদেরকে। কারণ ডেমোটা ভাইটাল, বিশাল ভাইটাল।
আর লাস্ট দিনে সেই দিনটাতে আমরা সম্ভবত তোমার 12 তারিখ সেই দিনটা, 5, 6 আর 12 তারিখ 3টে ক্লাস হবে। 5 তারিখে হবে তোমাদের, আমি নিজে ক্লাস নিব ভাইবা, মানে পার্সোনালিটি টেস্টের উপর, কিভাবে কোন দিক থেকে প্রশ্ন হতে পারে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে নিজেকে নিজের মধ্যে কনফিডেন্স বাড়াতে হবে, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর তারপরের ক্লাসটাতে ডেমো নিয়ে, শুধু ডেমো, তোমরা যতজন আসবে সবকে ডেমো দেওয়া করাবো। আমি এখানেই বোর্ডে দেওয়া করাবো, বোর্ড ডেমো দেখবো, ডেমোতে কি কি ভুল হচ্ছে এই ডেমো ভুলগুলোকে ধরাবো, ভুলগুলোকে শুধরাতে বলবো, ডেমোতে কি কি কমতি হচ্ছে এই জিনিসগুলো দিলে তোমার ভালো হবে, এইগুলোকে আমি ট্রেনিং দিয়ে তোমাদেরকে বলবো। কারণ ডেমোটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এমনও হতে পারে যে তোমাকে ডেমো 2-3 মিনিটের ডেমো নিলো, দুটো প্রশ্ন করলো, দিয়ে ছেড়ে দিল এক্সপার্টটা। এটা হতে পারে ডেমোটা তোমাকে অ্যাট্রাকটিভ ডেমো এবং সঠিক এবং 5-এ 5 যেমন ফুল মার্ক পাওয়া যায়, সেটা তোমাকে আর কি ওইভাবে আমি ট্রেনিং দেবো। আর লাস্ট দিন 12 তারিখে একটা মক ইন্টারভিউ টেবিল তৈরি করবো, হাবাই টেবিল করবো। সেখানে 4জন এক্সপার্ট থাকবেন, আমি থাকবো, ম্যাথামেটিক্সে আরও একজন থাকবেন, তোমার পেডাগোগি থেকে একজন টিচার থাকবেন, আর একজন এডুকেশনিস্ট থাকবেন। এবার 4জন এর টেবিল তৈরি করে তোমাদের মানে প্রত্যেকের আমি মক ভাইবা নেব। আর মক ভাইবার পরে কি তোমাদের মানে ভুল হচ্ছে ভাইভাতে, কি কোন জিনিসগুলো তোমার ভুল হলো, কোন অ্যাক্টিভিটিগুলো ভুল হলো, কোন অ্যাটিটিউডগুলো ভুল হলো, এই ভুলগুলো ভাইবার শেষে তোমাদের বলে দিব। তাহলে এর জন্য তোমাদের এই 3টের জন্য তোমাদের কোর্স ফি করা হয়েছে 300 টাকা, কোর্স ফি করা হয়েছে। আর যারা ইচ্ছুক তারা এই ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটা তোমরা ফিল আপ করবে, গুগল ফর্ম দিয়ে দেবো, সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে নেবে। তো 4জন এক্সপার্টের যে টেবিলটা হবে, এইটা কিন্তু খুবই ভাইটাল। এইটাই তোমাকে একদম মানে যে মেন ভাইবা হবে, সেই ভাইভাতে তোমাকে একদম তৈরি করে দেবো আমরা। যে টেনশন কিভাবে কমাতে হবে, কিভাবে টেনশনটা দূর হয়ে যাবে, কনফিডেন্স কিভাবে বাড়াতে হবে, কোন প্রশ্ন কিভাবে তোমাকে রিপ্লাই করতে হবে, সব এখানে বলে দেবো। প্রায় 10 মিনিটের একজন স্টুডেন্ট 10 মিনিটের আমি ভাইবা নেব। 10 মিনিটের ভাইবা বিভিন্ন দিক থেকে, 4জন এক্সপার্ট থাকবেন, 4জন এক্সপার্ট 4 দিক থেকে প্রশ্ন করবেন। ঠিক আছে? আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড পিওর ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন করবো, আরেকজন ম্যাথমেটিক্সে যে থাকবেন আরেক দিক কভার করবেন, তারপরে এডুকেশনিস্ট থাকবেন, তারপরে তোমার পেডাগোগি বা বিএড রিলেটেড প্রশ্ন যেগুলো হবে সেগুলো একজন এক্সপার্ট থাকবেন। তো এই যে 4জন এক্সপার্টকে ফেস করা, সাধারণত তোমাদের এসএসসি এসএলএসটি যে ভাইবা হয় সেখানে 4জন বা 5জন ম্যাক্সিমাম থাকেন, 4জনই থাকেন সাধারণত বেশি। ওইভাবে 4জনকে কিভাবে ফেস করতে হবে এই ভাইভাতে আমি তোমাদেরকে এটা ট্রেনিং দেবো আর কি। ঠিক আছে? আর বারবারই বলছি যে টেনশন কিন্তু থাকবেই, সেই টেনশনটাকে মিনিমাইজ করতে হবে। আর টেনশন মিনিমাইজ করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে তোমাকে বেশি করে মক ভাইবা দিতে হবে। এই মক ভাইভাই তোমাকে তৈরি করবে। তখন দেখবে এই মক ভাইভা দেওয়ার পরে, এর আগে 11-12-এর অনেকে মক ভাইভা দিয়েছে, আমার কাছে এসছে এখানে। তারা আমাকে ইন্টারভিউ দেওয়ার পরে বলেছে এসে যে স্যার খুব সুন্দর আপনার এই যে ভাইভাটা আপনি অ্যারেঞ্জ করেছেন, খুব কাজে দিয়েছে আমার। যে আমি নিজেকে বুঝতে পারতাম যে টেনশন অনেক হতো, কিন্তু আপনি সেই টেনশনগুলোকে দূর করে দিয়েছেন, আমার খুব সুন্দর আর কি ভাইভা হয়েছে। আমি সেই স্টুডেন্টদেরগুলোকে তোমাদের সামনে একটা ইন্টারভিউ দেখাবো, যে কিভাবে ওরা ইন্টারভিউ ফেস করেছিল, সেই জিনিসগুলোকে একটা ভিডিও দিয়ে ভালো করে বলতে হবে যে যারা যারা খুব সুন্দর ভাইবা দিয়েছে তাদেরকে আমি নিয়ে একটা ইন্টারভিউ এর মতো করব। তারা তাদেরকে আমি বিভিন্ন প্রশ্ন করব, কিভাবে কি করেছিল, কিভাবে কি সিচুয়েশন ছিল, কি প্রশ্ন করেছিল, কিভাবে অ্যান্সার দিয়েছিল, এক্সপার্টটাকে বললেন, সব সেই কথাগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তোমরা যারা ইচ্ছুক তারা সেই ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ।